বদর রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমানদের মতো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। রাজাকারের বাচ্চারা। ফজলুর রহমান নামটা মনে রাখবেন, যার একার দাপটেই ২৪-এর ৫ আগস্টের পর কোণঠাসা হয়েছেন অনেকে। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ বদলানোর চেষ্টা হলেই তিনি গর্জে উঠেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করলেও তিনি ক্ষেপে যান। মুক্তিযুদ্ধ সত্য, ৩০ লক্ষ লোক জীবন দিয়েছে, এটাও সত্য। এবার সেই ফজলুর রহমান উত্তাপ সংসদেও ছড়িয়েছে। ঘটেছে অভূতপূর্ব ঘটনা। শুরুটা হয়েছিল অনেকটা সাদামাটা ভাবেই। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মগ্ন ছিলেন সংসদ সদস্যরা, কিন্তু হঠাৎ করেই যেন এক নিমেষে পাল্টে যায় দৃশ্যপট। মুহূর্তের মধ্যে সংসদ কক্ষ রণক্ষেত্রে পরিণত হয়। যখন কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান মাইক্রোফোন হাতে নিলেন, তখন কেউ ভাবেনি অধিবেশন কক্ষটি আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়াবে। তার একটি মন্তব্যই ছিল সেই বারুদ, যা নিমেষেই সব ওলটপালট করে দেয়। ফজলুর রহমান সোজা সাপটা ভাষায় বলে দিলেন যে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সন্তান জামায়াত করতে পারে না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না, শহীদ পরিবারের লোক জামাত করতেই পারে না। তার এই একটি বাক্য যেন বিরোধী দলের বেঞ্চে থাকা সদস্যদের গায়ে হুল ফুটিয়ে দিল। শুরু হলো চিৎকার, চেঁচামেচি আর টেবিল চাপড়ানোর শব্দ। আর শহীদ একে অন্যের দিকে তেড়ে আসা এবং উত্তপ্ত বাক্য বিনিময় তখন যেন সংসদীয় শিষ্টাচারকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছালো যে খোদ স্পিকারকেও অসহায় বোধ করতে দেখা গেল। দর্শক, আমরা সচরাচর স্পিকারকে আসন ছেড়ে উঠে দাঁড়াতে দেখি না। সংসদীয় রীতি অনুযায়ী স্পিকার দাঁড়িয়ে রুলিং দিলে সবাই চুপ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেদিন ২৮ এপ্রিল যেন কোনো নিয়মই খাটছিল না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে সশরীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে হলো। তার কণ্ঠস্বরে ছিল তীব্র আক্ষেপ ও কঠোরতা। তিনি সদস্যদের মনে করিয়ে দিলেন যে সংসদের গ্যালারিতে তাদের নাতি নাতনির বয়সীরা বসে এই দৃশ্য দেখছে। ১০ মিনিট ধরে থমকে ছিল সংসদের সব কার্যক্রম। স্পিকার যখন বলছিলেন যে নিজের চেয়ারের প্রতি যদি আপনাদের সম্মান না থাকে তবে মানুষ সংসদকে কেন শ্রদ্ধা করবে, তখন কক্ষ জুড়ে নেমে এসেছিল এক অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা ছিল ঝড়ের পূর্বাভাস মাত্র, কারণ বিতর্কের মূলে ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল অধ্যায় ৭১-এর মুক্তিযুদ্ধ। আর এই ইস্যুতে বিভক্ত হয়ে পড়ল এবারের সম্পূর্ণ আওয়ামী লীগবিহীন ফ্যাসিস্ট মুক্ত সংসদ। মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন বেশ কৌশলে। তিনি অনুরোধ জানালেন যে মুক্তিযোদ্ধা আর শহীদ পরিবারের বিভক্তি দিয়ে যেন জাতিকে আর না ভাগ করা হয়। বিরোধী দলীয় নেতার প্রতি সম্মান দেখিয়ে তিনি বললেন, তিনি শহীদ পরিবারের সন্তান, এটা আমরা শ্রদ্ধা করি। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান, আমরা এটাকে ধারণ করি। কিন্তু শান্ত পরিবেশ স্থায়ী হলো না বেশিক্ষণ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এসে ঘি ঢাললেন আগুনের শিখায়। শামা ওবায়েদ জানিয়ে দিলেন যে মুক্তিযুদ্ধকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা সম্ভব নয়। তিনি সোশ্যাল মিডিয়ার বর্তমান রাজনীতি আর বট বাহিনীর আস্ফালনের কড়া সমালোচনা করলেন। তার বক্তব্যে ফুটে উঠল এক আক্ষেপের সুর, যেখানে তিনি প্রশ্ন তুললেন, ৭১-এ ফেসবুক থাকলে দেশ স্বাধীন হতো কিনা? যদি ৭১ সালে ফেসবুক থাকতো, যদি ৭১ সালে সোশ্যাল মিডিয়া থাকতো, তাহলে হয়তো দেশ স্বাধীন হতো নাকি আমরা জানি না মাননীয় স্পিকার। এই পুরো বাদানুবাদের কেন্দ্রবিন্দুতে ছিল জামায়াতে ইসলামের বর্তমান অবস্থান এবং ৭১-এ তাদের বিতর্কিত ভূমিকা। বিস্ময়কর ব্যাপার হলো, এই সংসদে কোনো আওয়ামী লীগ নেই। যারা আছেন তারা সবাই ৫ আগস্টের বিপ্লবের অংশীদার। তবুও কেন এই সংঘাত আর কেন এই ইতিহাস নিয়ে পাল্টাপাল্টি বয়ান তৈরির চেষ্টা চলছে, তা এখন বড় প্রশ্ন।
অধিবেশনের শুরুর দিকে যেখানে জামায়াত নেতাদের জন্য শোক প্রস্তাব আনা হয়েছিল, সেখানে হুট করেই কেন জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে বিএনপি এত কঠোর অবস্থানে চলে গেল তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন জুড়েই আসলে ছায়া হয়ে দাঁড়িয়েছিল ১৯৭১ সালের ইতিহাস। কখনো তা বঙ্গবন্ধু ইস্যুতে, কখনো বা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে। কিন্তু সবচেয়ে বড় বিবাদটা হয়ে থাকলো জামায়াতের ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্নে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তো অধিবেশন কক্ষেই হুঙ্কার দিয়ে বললেন, ৭১-এর গণহত্যার দায় স্বীকার না করা পর্যন্ত জামায়াতকে নিয়ে এই বিতর্ক চলতেই থাকবে। সমাপনী দিনেও দেখা গেল একই রণমূর্তি, যেখানে বিএনপির প্রবীণ নেতা গয়েশ্বর চন্দ্র রায় সরাসরি জামায়াতকে ক্ষমা চাইতে বললেন। জামায়াতের আমির অবশ্য মাঝে মধ্যে ক্ষমা প্রার্থী বলে বক্তব্য দিচ্ছেন, কিন্তু সেখানে থেকে গেছে বিরাট এক ধোঁয়াশা আর শব্দের মারপ্যাচ। তিনি যদি কষ্ট পেয়ে থাকেন কথাটি বলে যেন ৭১-এর নারকীয় তাণ্ডবকে লঘু করার চেষ্টা করছেন বলে দাবি করছেন অনেক বিশ্লেষক। সংসদের ভেতরে যখন এই উত্তাপ, তখন সাধারণ মানুষের মনে দেখা দিচ্ছে ভিন্ন এক সংশয়। ৫ আগস্টের পর থেকে যেভাবে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, তার প্রভাব কি এখন সংসদ কক্ষেও পড়ছে? আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে গিয়ে কি সুকৌশলে পুরো ৭১-কে কটাক্ষ করা হচ্ছে না? স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যে ৭১-কে খাটো করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মাননীয় স্পিকার, সেই ৭১-কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। মাননীয় স্পিকার, এই পুরো ঘটনা প্রবাহ আসলে ইঙ্গিত দিচ্ছে এক গভীর সংকটের। ইতিহাস যখন রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহৃত হয়, তখন সাধারণ মানুষের স্বার্থ ঢাকা পড়ে যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট আর জনজীবনের হাজারো সমস্যার চেয়েও যখন ইতিহাস বিকৃতির লড়াই বড় হয়ে ওঠে, তখন জনগণের ম্যান্ডেট প্রশ্নের মুখে পড়ে। স্পিকারের উঠে দাঁড়ানো কেবল একজন ব্যক্তির উঠে দাঁড়ানো ছিল না, তা ছিল সংসদীয় গণতন্ত্রের এক করুণ আর্তনাদ। শেষ পর্যন্ত ২৮ এপ্রিলের সেই ১০ মিনিটের স্তব্ধতা আর স্পিকারের সেই কঠোর বার্তা কি সংসদ সদস্যের বিবেক নাড়া দিতে পেরেছে? নাকি আগামী অধিবেশনেও একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে আর কক্ষটি পরিণত হবে শব্দবাজির রণক্ষেত্রে? ৭১-এর দায় মুক্তির চেষ্টা আর সত্য গোপন করার রাজনীতি যদি চলতে থাকে, তবে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের পথ যে মসৃণ হবে না তা বলাই বাহুল্য।